নিজের অজান্তেই নীরবে 300 ছাড়িয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন অ্যান্ড হচ্ছে আমিও খুব 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 ভালো আছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কি বলে, তোমার নাম কি? মানে রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন আমার ওড়না ধরতে ধরতে আসতেছিল, বলতেছিল যে আপু আমাকে 2টা বিস্কিট দেওয়া যাবে। মানে ছেলেটারে দেখে আমার এত মায়া লাগছে যা বলার বাহিরে। তো এখন কি করব, ওড়না ধরে রাখছে। আমি এখানে আসছি, আমার সাথে সাথে আসছে, এখন বলতেছে যে কিছু খাইতে দিতাম। তো এখন মানুষ দেখছেন কত খারাপের খারাপ, মানে খাইতে দিলে বইতে দাও, বইতে দিলে শুইতে দাও, মানে কাহিনীটা হচ্ছে এই রকমের। তো এই ছেলে, তোমার অনুভূতি কি? এই যে তুমি একটা সেলিব্রিটির বাসায় আসছো, তোমার অনুভূতি কেমন সেটা বলো। অনুভূতি আপু, আপনার মোবাইলটা আমি নিয়ে নিই। হ্যাঁ, আপনার মোবাইলটা আমি নিয়ে নিই, মোবাইলটা ভালো আছে। কেন? তো এইখানেও চলছে লাইভ। মোবাইলটা আমি নিয়ে নিই। হ্যাঁ, মোবাইলটা আমি নিয়ে নিই। কেন? মোবাইলটা আমার পছন্দ হয়েছে। তুমি আমার মোবাইল নিয়ে নিবা? এত বড় খারাইস কেন? হ্যাঁ, তোমার আমি মায়া কইরা দয়া কইরা আমার ঘরে জায়গা দিছি, তুমি যদি আমার ঘরের চাল ফুটা করে ফেলো, হইলো এটা? না, এই মোবাইলটা হইলো না। এটা আমার মোবাইলটা পছন্দ হয়েছে। ওরে বাবা, দেখেন এখানেও লাইভ হচ্ছে। আল্লাহ, মানে আমাদের সাথে কে আছেন? এই যে শাকিব খানের নায়িকা আছে কিন্তু আমাদের বাসায় অলরেডি, তাই না? শাকিব খানের নায়িকা প্লাস হচ্ছে আমাদের জুনিয়র শাকিব খান। না, তোমার জিনিস ঠিক আছে? আমার বাড়ির লোকে ফোন দিয়ে কয় তালা ঠিক মতো মারছো। তাই জুনিয়র শাকিব খান তো আসলে হারাই ফেলছে সবকিছু। এই জুনিয়র শাকিব খান দেখলাম যে হচ্ছে ইয়াতে যায়, ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করবে জুনিয়র শাকিব। বাসার সামনে হ্যাঁ, মানে ওই বিষয়টা ওটা না, আমার মনে হয় কি যে এই যে এখন যে ওর ভিউ নাই, আর কিন্তু কাটার বিষয়টা পড়ে গেছে, অনলাইনে পুরো ঝড় উঠে গেছে। কাটার বিষয়টা পড়ে গেছে ওই যে অবরোধের কারণে, নাইলে বেচারা অনেক চাঙ্গা থাকতো। যাই হোক, শুভকামনা রইলো আপনার জন্য। আপনি ইউনুস স্যারের বাসায় গেছেন, আরো বড় বড় এমপির বাসায় যান। ডক্টর ইউনুস আপনাকে অবশ্যই দয়া করে সাহায্য করবে। হ্যাঁ, এবং হচ্ছে আপনার জন্য অবশ্যই খারাপ লাগে জিনিসটা, যে আসলে মন থেকেই বলতেছি এটা, যে আপনি একজন ছেলে হিসেবে আপনার যে অবস্থা হয়েছে এটা আসলে কারোর কাম্য না। হচ্ছে এগুলো কারো না হয়। দেখি তুমি এই পাশে আসো। দয়া করে যেন ইউনুস ভাই, মানে ইউনুস স্যার আপনাকে হেল্প করুক। হ্যাঁ, আসলে হয়েছে কি যে ছেলেদের একটা মূল্যবান জিনিস, বুঝছেন? এখন এই মূল্যবান জিনিসটা যদি না থাকে তাহলে আমার মনে হয় যে ছেলেদের বাঁচার, মানে তখন বাইচে থাকতে ইচ্ছা করবে না। এই জিনিসটা আমার অনেক খারাপ লাগছে, আমি ফিল করছি যে কেমন লাগছে। মানে আরে এই দুনিয়ায় টাকা হইলে নাকের চোখ পাওয়া যায়। যত কথাই কও, আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে সাকিবের হচ্ছে এমন অবস্থা না যে ভালো হবে না। আমার মনে হয় যে ও হচ্ছে ভালো উন্নত ট্রিটমেন্ট করলে, প্লাস হচ্ছে ভালোভাবে ওটার মানে চিকিৎসা করানো হইলে অবশ্যই ঠিক হবে। আগের মতো না হইলেও 90% আসবে। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, ধরেন আপনার হাত ভাঙে গেল, আপনি এটারে যত উন্নত মানের চিকিৎসক দিয়ে হচ্ছে চিকিৎসা করেন, আপনার হাত কি আর আগের মতো কাজ থামো করবে? তোমার এই কথা বলি। মানুষের পাও ভেঙে যেতে তো গুরু গুরু আমার হাত তো 3বার ভাঙছে, তারপর ঠিক আছে না? এই হাত দিয়ে তুমি করে মারতে পারতেছি, ভাত খাইতে পারতেছি, সবকিছু করতে না পারতেছি। না না, আগের মতো তো মানে হচ্ছে না, মানে একটু সাবধানে থাকা লাগতেছে। হ্যাঁ, মামা যেরকম একদম স্ট্রং, ওরকম স্ট্রং না, কিন্তু কাজ তো চালাতে পারতেছি। মানে বিষয়টা ওনার ক্ষেত্রে এরকম হইছে, দৌড়াবে বাট ইয়ে হবে না, মানে যাই হোক। শোনো, এখন যে কোনো ভাবেই মনে করো ইন্ডিয়া হোক বাংলাদেশ মিলিয়ে যদি লাগাই দেয়, দুই দেশ মিললে কোনো মতো চলতে তো পারবো না না, ওইটা তো তখন হাঁটবে, দৌড়াবে না তো। আরে তুমি বোঝো না ব্যাপারটা। না, যতই ঠিক করো। কি লাগাই দেবে এটা? তাহলে লাগাই কি দেবে এটা বল আমার। টুনটুনি। হ্যাঁ, টুনটুনি। বড় টুনটুনি হাঁটলে ঝুন 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 করে রাস্তায় হাঁটতে পারবো? মানুষ করবে যে ভাই এটা কি ঝুলেছেন আপনি। না, আমার কথা হচ্ছে যে যাই হোক, জিনিসটা শুনতে ভালো না লাগলে আসলে সুস্থতায় ফিরে আসুক, আমরা ওইটাই চাই। এই দোয়া করি। কিন্তু ওর অবস্থা আমি মনে করি যেটা ওর যে পেজে যে পরিমাণ ভিউ আসতেছিল, ওর পেজে কিন্তু ট্রেন্ডিং ছিল বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ, এই যে কোটা আন্দোলন আইসা দেশ মানে সরকার পতনের স্বাধীনতা হয়ে কিন্তু ও তো নিচে পড়ে গেছে একদম। মানে ওর আবার সাকিব, তোমার আবার এটারে আলো মানে ইয়া করতে হবে, একটা হচ্ছে
মানে মানে trending এ আলোচনায় চলে আনতে হবে, হবে, আলোচনায় trending এ আসতে চলে আসতে হবে। হবে। ট্রেন্ডিং কিভাবে আসতে হবে এটা ইয়া করো, মানে হ্যাঁ, ছেলেরা- হ্যাঁ। যোগ্য করে তুলতে হবে। কামাইতে এখন হবে। আমি চিন্তা করছি কি জানেন, যে আমি যাব দেখতে, ইভেন হচ্ছে গবেষণা করব যে কি করলে ঠিক হবে, কি করলে হচ্ছে জোড়া লাগবে, কারণ আমার এটা গবেষণা করা দরকার, কারণ আমার এটা নিয়ে না অনেক না কৌতূহল। না না, তুমি যে যাবা নিশ্চয়ই তুমি মনে করো কিছু ভালো ফর্মুলা জানো। এই যে একজন কমেন্টে লিখছে ওইটা আর আগের মতো হবে না, এই যে দেখছেন না, না। আমার কথাই তার মানে বলছে। তুমি কি কিছু জানো যে তার গোপন তথ্য কিছু বলবা? আর আগের মতো হ্যাঁ, না হলে ভাই গোপন হচ্ছে তথ্য যেটা তো নিয়ে কথা অবশ্যই বলবো, বলবো। আমি আমার হাত আছে, আমি হাত দিয়ে পানি খেতে পারি না, মানে হাত থাকতেও কিন্তু যখন পানি খাওয়ার মতো অবস্থা হবে অ্যাটলিস্ট তো পানি খেয়ে বাঁচতে পারবো। না সেটা ঠিক আছে, তাহলে কিন্তু তাহলে তাহলে বলে দাও যে তুমি ভাই চিন্তা করো না, আমি আসতেছি, তোমাকে এমন একটা ফর্মুলা দেব যেটা হ্যাঁ, তোমার হ্যাঁ। সুস্থ হয়ে যাবে। গোপন একটা ফর্মুলা দেব তাকে, সেটা বলে দিচ্ছি। আমার মনে হয় কি জানো, ট্রিটমেন্ট এখন অনেক উন্নত, হ্যাঁ, কারণ কারো হাত না থাকলে হাত বানায় এরপর হাত লাগায় দেয়, লাগাই দেয়। পা না থাকলে পা বানায় এরপর লাগায় আর দেয়। ওইটা তো যেটা আমার মনে হয় যে ওটা কোনো ওইটা ব্যাপার না। লোহা লাগালে ঠিক হয়ে যাবে, তবে লোহা লাগালে ঠিক হয়ে যাবে, বুঝলাম না। মানে মানে ধরো ধরো তুমি কি মস্করা করতেছো? নমস্কার, আর তোমরাই তো মজা লইতেছো, আমি তো সঠিক না, না। কথাই কইতেছি। আমি তো মনে করছি তুমি কিছু জানো। না না, আমি কিছু জানি বলতে আমার কাছে একটা সমাধান আছে। তুমি তো শোনো না, আমার কাছে একটা সমাধান আছে, কি সমাধান বলো? তোমারটা দিয়ে দেই। শোনো, যদি তুমি কি এটা মানে নেবা? হ্যাঁ? ভাই মাইনে নেবো, যদি মনে করো যদি লাগাইতে পারে তাহলে আমি রাজি আছি। কি লাগাবো? মানে এটা জোড়া লাগাইতে পারে। লাগাতে পারবো তো? হ্যাঁ? পারবো তো? আমার পারবে, জোড়া লাগাইতে পারে। হ্যাঁ তুমি কাইটা দাও, আমি যাইতেছি। হ্যাঁ? আমি কেন ডাক্তার কাটবো? আমি কেন কাটতে যাবো? তাইলে তোমার ভবিষ্যৎ, হ্যাঁ? হ্যাঁ দেশের জন্য এতটুকু করতেই পারো, কারণ মানুষ আমি- হিসেবে মানুষের পাশে দাঁড়ানো দরকার। যদি মানুষ আছে না কিডনি দান করে না? হ্যাঁ হ্যাঁ, তুমিও ওইটা দান করে দাও। আমি দান করে দেব হ্যাঁ, ও তুমি দান করে যদি দিবা? লাগাইতে পারে। আর তোমার ভবিষ্যতে কি হচ্ছে গা বাচ্চা কাচ্চা নেওয়ার দরকার না, আর ইচ্ছা নাই? না, বাচ্চা তো অবশ্যই নেওয়ার ইচ্ছা আছে। আমি এবার ফেরত লইব কদিন পর। ফেরত দেখো তো তোমরা একটা সিরিয়াস বিষয় নিয়ে দিলে ফেরত নিয়ে আসা যাবে না। দিলে আর ফেরত দিবে না তো, কারণ ওই যে না, ডালে, আবার দিলাম কদিনের জন্য ভাই। হ্যাঁ, ওইটা তো হবে না, কারণ একটা কথা মাথায় রাখো, ডালের মজা তলে, বুঝছো? এখন তুমি যদি ডাইলের। ডাইলের মজা তলে 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 ভালো মতো গলে যদি ভালো মতো বলে তারপর। বলে, হ্যাঁ, তাহলে তুমি যদি আবার তাহলে দাও, আবার ফেরত নিয়ে আসো, এই বেচারারও তো মনটাই চাইবো যে আমার শরীরের একটা অংশ নিয়ে যাইতেছে কেন, তখন তো তোমার আরে চিন্তা। পাগল, আমি স্টেটমেন্ট সই নিয়ে মনে হয়। হ্যাঁ, যতই যা কাও জিনিস জিনিস যার একবার, কাছে যায় তার হ্যাঁ। কথাই বলে, বিষয়টা হচ্ছে এটা। মানে না আসলে খুব মূল্যবান একটা কথা বলছে, কারণ আমি কই গ্রন্থগত বিদ্যা পরস্তে ধন, সবার কালে কোনোটাই কাজে আসে না, কিন্তু তোমার ধন যদি আরেকজনের হাতে থাকে তুমি কি চাইলে পাবা? তখন তোমার কোনো মূল্যই থাকবে না, তখন কারণ মূল্যই পুরুষ নেই, মানুষের কিন্তু মূল্যই তো এটা, মানে আমার পুরুষের বুঝে না যে আমি বলি একটু ক্লিয়ার করি, এই গ্রন্থগত বিদ্যা পরস্তে ধন, আমি হ্যাঁ। হচ্ছে কি এটা স্ল্যাং বলি নাই, এটা খারাপ কিছু বলি নাই। না, আমরা তো এটা খারাপ কিছু ধন বলি বলতে না। বলছে যে হচ্ছে গিয়া যে টাকা টাকা পয়সা। টাকা মানে পয়সা অর্থ মানে সম্পদ ধন বলছি। সম্পদ, ধন সম্পদ। গ্রন্থগত বিদ্যা বলতে বোঝাইছে যে আপনার বিদ্যা মুখস্থ করার দরকার না, আপনার লাইব্রেরি থাকলে ওটা কোনো কাজে আসবে না, প্লাস নিজের টাকা যদি আরেকজনের কাছে থাকে ওটা কোনো কাজে আসবে না। তোমার বিষয়টা হচ্ছে গিয়া তোমার ধন যদি আরেকজনের কাছে থাকে তোমার কাছে কি আসবে? তাহলে ধন আমার তো টাকা আরেকজনের পয়সা, কথা বলবে। আমার টাকা পয়সা আমার কাছে রাখতে হবে। ওটা তো বলছি, মানে তোমার ওই ধন সম্পদ তো আরেকজনের কথা বলবে। হ্যাঁ, কারণ হ্যাঁ। তোমার সাপোজ আমার কাছে 5 লাখ টাকা আছে, তোমার তো টাকাটা এখন আমার হাতে, আমি যেটা হারে 5 লাখ দেয়া কম ভাই আরে থানায় ঢুকাও, ঢুকাই দেবে তোমার, ঢুকাই দেবে। আমার কথা বললো, আমি তোমার কথা বলবো না, তো এই হিসাব করে তোমার দিতে হবে। তুমি হেডের জন্য রাজি আছো? দিলে মানে দিয়ে দিতে হবে একবার। না, আসলে আমি যাই বলছি না বলছি মনের অজান্তে বলছি, তবে পৃথিবীর বুকে একটা ছেলে মানুষের একটাই স্বপ্ন, এইটাই, যেটা চলে গেছে। কি আর ওটা ছাড়া একটা ছেলে অচল আসলে হ্যাঁ। বাস্তব। আসেন আপনি আমাকে কারণ join পৃথিবীতে যে কোনো লোকই হোক না কেন, হুম। মনে করো হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হ্যাঁ। তাদের ওই একটাই একটা সম্পদ। জিনিস সম্পদ। সম্পদ। ওই সম্পদটা হারাইলে তার কোনো মূল্য থাকে না। তো পাবলিক তো বুঝতেছে না ওইটা কি, ওইটা কি বুঝায় বলো। আরে কমেন্টস করতেছে, কেউ কমেন্টস করতেছে, আরে কমেন্টস করতেছে কেউ কি মানে আরে ওইটা না, না, টুনটুনি একজন- টুনটুনি পাগল, বোঝে না কথা বলতে। পুরোপুরি ভেঙে করতে হয়, এটা মান সম্মানের প্রশ্ন না। আমি চিন্তা করি যে আসলে মানে মানুষ কিরকম ব্রেনের হইলে
এরকম কাজ করতে পারে? না না, এটা জঘন্য কাজ। জঘন্য কাজ, এর থেকে জঘন্যতা নাই। প্লাস হচ্ছে গিয়া কালকের যে বিষয়টা, যে একটা মেয়ে শাহবাগ থানায় বসে যেই রকম হাইপার হইলো, প্লাস হচ্ছে গিয়া শাহবাগ থানাটাকে পুরা হচ্ছে কি একদম করে ঘেরাও বাজার বানায় ফেলছে, বাজার হ্যাঁ। মানে লাইক হচ্ছে গিয়া এরকমের। তো ওই বিষয়টা হচ্ছে গিয়া মানে অন কাইন্ড অফ ওই ধারার মানে ধারক ছিল হয়তো বা সাকিবের মানে বউ। না না না, ওরকম ছিল, কপি ছিল না, মেয়েটার মতো কপি ছিল না, হ্যাঁ, সম্মান হ্যাঁ। এমন একটা জিনিস। লইলে পুরো লইলে তো চিল্লাই লইলে তো। তা আমি ওই মেয়েটার মধ্যে ওই জুনিয়র সাকিবের ওয়াইফ কে হচ্ছে একটু নাম কি জানা ছিল, শিখার হচ্ছে গিয়ে প্রতিচ্ছবি দেখতেছিলাম, বাহ। যে এই মেয়েটা এরকম কোন একটা ছেলের সাথে করতে পারে যদি তার সাথে ওরকম সুযোগ পায়। সে তো হয়তো কালকে ওখানে রেসেস হচ্ছে গিয়ে ইয়ার মানে বিচার নিয়ে আসছিল থানায়, কিন্তু এখানে সে একলা একটা মেয়ে থানায় পুরো 10-15টা ছেলেকে হচ্ছে রেস করে দিয়েছে আর কি, আমার যেটা মনে হয়েছে। না না, ওটা তো ও মানে নিজের হয়তো একটু পাওয়ার পাইছে, এই কারণে ও দুর্ব্যবহার করছে। কারণ ভাই পাওয়ার পাইলে তো পাওয়ার অপব্যবহার করা যাবে না। একটা হ্যাঁ, পাওয়ার তো পাওয়ারই। সম্মানী Right. ব্যক্তির সামনে একটা সামনে এটা আর্মি পারসন এখানে একজন এটা খুব ক্যাপ্টেন ছিল না, উনি একজন ক্যাপ্টেন, সম্মানী ওনাদের তো পারসন আমাদের ছিল। সম্মান করা উচিত, এবং তাই না? উনি এত পোলাইটলি ব্যবহার করছে, এত নরমালি হ্যান্ডেল করছে জিনিসটাকে, মানে জেন্টলি হ্যান্ডেল করছে জিনিসটাকে। আমি মুগ্ধ যে একটা আর্মি পারসন এতটা কুল হইতে পারে, এবং একটা পুরুষ এতটা রাগহীন হইতে পারে, যার আসলে পানির মতো ছিল উনি, মানে উনি আসলে কোন রিয়েক্টই করে না। আমি একটা কথা বলি, হ্যাঁ। আমি না ওই বেডার ভিতরে আমার জামাইরে দেখতে পাইছি না, আমার জামাই মাঝে ওই ক্যাপ্টেন আর্মি ড্রেস করে দাঁড়ায় গেছে নাকি? তাহলে কিছু হয়ে যাক, সমস্যা কি আছে? তুমি আর্মি বাবা? না আমি তো এই- না না না, আমি সেটা বলতে চাই না তো, মানে কিছুটা আমার মনে হয়েছিল যে মেয়েটা হচ্ছে মানে আমি, আর ওইটা হইতেছে আমার জামাই, মানে এরকম হয় আমাদের ভিতরে। আচ্ছা, হিন্দিতে আর্মিদের কি যেন বলে ভাই? রেও হ্যাঁ, রেও রাও না, তাহলে? না সেনা বল না, সেনা ছাড়া একটা বলে হিন্দি ফৌজি ফৌজি ফৌজি। ও ফৌজি। ও ফজিল বলছেন, আরেকজন আমার ফাজিল বইলা দিছে। তাই? হ্যাঁ ফাজিল মহিলা মানে মানিক হচ্ছে কি তাহলে মস্ত বড় ফৌজি হবে নাকি? না না, আমি এইসব আমার ফৌজি কি কাহিনী শুনবে এরপর আমি হচ্ছে গা? এই ধরনের কাজে যাইতেছি না, কারণ আমার যে কাজটা আমি ওইটাই করব। আমি যেটা জানি না সেটা আমি করবো না। অস্ট্রেলিয়ান ফৌজি। অস্ত্রবিহীন না, অস্ত্র আছে এখন। অস্ত্র আছে তোমার? অস্ত্র আছে? আরে যে অস্ত্র আমার কাছে আছে হ্যাঁ ওটা সবার কাছেই আছে, তাই? এমন কোনো পুরুষ নাই যে না আছে, কেউ কইতে পারে না। কই, প্রত্যেকটা আমি তো পুরুষের দেখলাম না তোমার কাছে যে অস্ত্র আছে। কাছে। তুমিও দেখছো, কিন্তু তোমার এখন যদি মনে করেন কইতাম বাসন কত অস্ত্র বাসন কোনটা এটা কো আগে? মনে করেন আপনার যোগ আছে না, যোগ হুম। যোগ যেমন মনে করেন আপনি টানলে বলে, ও, ওরা টানলে বলবো। ও আমি বলছি ওই যে আমরা ছোটবেলায় ইয়ে করতাম লালে লাপ্পা, মানে রাবার টাইপ, রাবার ওই যে খেলতাম যে যোগ দোকান দেখো না থেকে। তুমি, যোগ দেখছো? হ্যাঁ যোগ। যোগ তুমি মনে করো যতই টানবা যতই ফিরেবা মনে করো এবার বুঝছি কি, ওইটা তো দোকানেই বিক্রি করে। পিড়েলে ভরতে পারে, ওটা কাটন ছাড়া কোনো গতি নেই। ওটা তো দোকানেই ওটার বিক্রি ভিতরে কোনো হয়। হাড্ডি নেই। না আমার কথা হচ্ছে গিয়া তোমার ওটা তো যোগ কোন অস্ত্র হইলো? ওটা তো এটা তো হচ্ছে গিয়া তোমার হচ্ছে গিয়া যোগ দিয়ে একসময় চিকিৎসা করতো, ঠিক আছে? যখন হচ্ছে গিয়া তোমার কোথাও কোনো বিষাক্ত বা কোনো কিছু হইলে তখন যোগ দেওয়া হচ্ছে গিয়া ওটা ই করে উঠাই নিয়ে আসে। উঠাই নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ তুমি যোগ বলতে কি বুঝাতে চাইছো আমার বুঝায় বলো। হ্যাঁ। আর যোগ public তো বলতে বুঝতেছে বুঝতেছি না। যে আমি মানে যোগের মতো শক্তিশালী এটা, যদি যোগ করে তুমি পিড়াও হ্যাঁ। তোমার কিচ্ছু হইবে না। না না হ্যাঁ। লবণ দিলে বড় হয় যোগ। লবণ দিলে মনে করো রক্ত ছাইড়ে দেয়, আর হইলে তো লবণ দিলে কি বড় হয় না ছোট হয় যোগ? ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়, ছাইড়ে দেয়, রক্ত ছেড়ে দেয়। রক্ত ছাইড়ে দেয় ও মরে যায়, মানে পোতায় যায় লবণ দিলে। হ্যাঁ আর আমার তো লবণ দিলে পোতাইব না। আমি তো মনে করেন আমার যে অস্ত্র এটা মনে করো লাঠির দিয়ে বাইরে লোক কিছু হবে না, মুখ দিয়ে শেষলেও কিছু হবে না, এটা মনে করো আরো বলবো বলবো। কই কালকে দেখি তোমার মুখের ভিতরে লবণ ছিটাইলাম, কই তুমি তো কিছু হইলা না। আমার মুখের ভিতরে লবণ ছিলেছে মানে বুঝলাম। তুমি না বললা তুমি নাকি এরকম, তো কালকে তোমার লবণ ছিটা মারলাম না মুখের ভিতরে, কিছু হইলো না তো? আমি কি বলছি যে ওটা লবণ ছিল আমি বলবো? আমি বলছি যে ওটারে তুমি মনে করো যত পিড়াইবা। তাহলে ওটা কিডা? ওটা কি? ওটা কিডা? ওইটাই তো প্রশ্ন, ওটা কিডা? হ্যাঁ ওইটা কিডা? তুমি আমাদের যে আমার ভাই আছে সাকিব ভাই, হ্যাঁ সাকিব ভাইরে ফলো করো, যে সাকিব ভাইয়ের কি গেছে
হারাইয়া সম্পদ ও। ধন সম্পদ ওইটার কথাই বলছে তুমি। না বিষয়টা হচ্ছে সাকিবের বিষয়টা না, যাই হোক আমরা অনেক খুব মজা হ্যাঁ মজা করছি, করলাম, বাট but এটা কিন্তু মজার বিষয় না, মজার আমরা বিষয় না। ওইরকম ভাবে বলি নাই। মজার বিষয় না, যার যায় সে বোঝে। কিন্তু সে আমার বলছে। আফসোস হচ্ছে যে এটা, এই যে সাকিবের ট্রেন্ডিং বিষয়টা, সাকিব ট্রেন্ডিং ছিল হিউজ পর্যায়ে, কিন্তু এই যে সরকার পতন হওয়ার পরে সাকিবের কোনো ট্রেন্ডিংই নাই। সাকিবকে আমরা চাই সবাই আবার ট্রেন্ডিং নিয়ে আসতে, হ্যাঁ যেন অ্যাটলিস্ট কেউ ওকে হেল্প না করলেও ও যেন হ্যাঁ। ওর পেজের টাকা দিয়া চলতে পারে, ট্রিটমেন্ট করতে পারে, হ্যাঁ, হ্যাঁ। ট্রিটমেন্ট করতে পারে, আবার সুস্থ হয়ে ফিরতে পারে ফিরতে আমাদের পারে, মাঝখানে। হ্যাঁ। আমার কথা হচ্ছে এটা, আমি তো ওর পেজের ভিউ দেখা প্লাস হচ্ছে পেজের যে ভিউ ছিল এটা দেখা ভালো লাগতেছিল, যাক অ্যাটলিস্ট ওর এখন At least দুরবস্থার সময় এই সময় পেজ থেকে কত টাকা ইনকাম করলে এটা দিয়ে হ্যাঁ। ট্রিটমেন্ট করতে পারবে। কারণ ও হয়তোবা ওরে কোনো মানে অক্ষত রাখা যায় না, ওরা ক্ষত বিক্ষত করে গেছে, যেটা হচ্ছে শিখা টাকা পয়সার দিক থেকেও হয়তোবা ওকে রাখে নাই, সব নিয়েই গেছে। তো ওটা যেন স্বাবলম্বী হইতে পারে ওই চিন্তাই করছিলাম, কিন্তু ভাই আসলে শুনলাম শিখা নাকি জেল থেকে ছাড়া পাইছে, তো বেশি কথা বললেন না, আসলে পরে বিপদে পড়ে যাইবেন। না ছাড়া পাইলে কি, আমার তো কিছু না, মানে আমি তো চিনিও না। বিষয়টা হচ্ছে আমি সাকিবকে চিনি, সাকিবের সাথে দেখা হয়েছিল আমার সাথে, তো এই জন্য বলছি শিখাকে আমি চিনিও না। আর বিষয়টা হচ্ছে আমরা চিনতেও চাই না এরকম মানে যখন আমি কখনো আমার যে সাথে যখন দেখা না হয়, মানে অ্যাটলিস্ট আমি মানে মন থেকে চাই। পরিস্থিতি ভালো না, অস্ত্র লুট হয়ে গেছে, হ্যাঁ। জেল থেকে ছাড়া পাইছে সাবধান। আর না যদি ছাড়া পানি কেমনে ছাড়া পাবে? হ্যাঁ কারণ খোঁজ খবর নাই তো, তোমার জামাইটা দান করো। এই যে দেখছেন আমি যখন থেকে ওই লোকটার জিনিসটা হারাই গেছে আমি ওরে বুঝাইছি যে একটা কাজ করো, মানবতা। আমি সবসময় মানুষের উপকার করি। হ্যাঁ ও উপকার করে, এজন্য আমি বলছি তোমারটা দান করে দাও। আমি পর উপকারী মানুষ, আমি হ্যাঁ। হচ্ছে কি কেউ খাইতে পারে না আমি হ্যাঁ। খাবার দেই, খাবার কেউ চলতে পারে না তারে চলার পথ দেখাই, কেউ মনে করেন আপনার অসুস্থ তারে মনে করেন আমি একদম সুস্থ বানাই দেয়। সুস্থ বানাই দিই, সেবা সুস্থ করি। তা আমি পরোপকারী মানুষ। আমি একটা মানুষ এখন অসুস্থ, তাকে এখন বলছে আমার বউ বলছে যে না তারে একটু হেল্প করো, তা আমি অবশ্যই হেল্প করবো, কারণ আমার তুমি যুদ্ধ করছো দেখলাম, আমি মানে আমার সাথে আমি যখন হচ্ছে আন্দোলনে গেছিলাম, তুমি আমার সাথে গেছো অনেকদিন দেখছি। আন্দোলন তুমি খুবই অনেক কিন্তু আন্দোলনের সময় আমি যখন রাস্তায় বের হইতাম, ঠিক আছে, ওই আমার ছাড়াইয়া সামনে চলে যেত, আমি বলতাম মানে তুই যাইস না গুলি খাবি আরে ভাই রাখেন তো, গুলি খাইলে খাবো, সমস্যা কি? দেশ 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 বাঁচাইতে পারে। আচ্ছা একটা কথা বলি, সাহসটা দেখে অবাক মানে লাগছে। আপনারা কি আসলে আন্দোলনে গেছেন? আপনারা ভিডিও করে ছাড়লেন না কেন ভাই সেটা বলেন। ছবিগুলো দেখেন তো, আমরা ছাড়ি না, আমরা ছবি রাখছি, ছবিগুলো দেখেন। ও তাই নাকি? হ্যাঁ। জানেন আমাদেরকে মানুষ খালি বকাবকি করে যে তোমরা আন্দোলনের গানই আছে যে এমন একটা দেশ চাই যে দেশেতে আইন আছে খারাপ মানুষের ভাত নাই, এমন একটা দেশ চাই যে দেশেতে চাকরি আছে চাকরি নিতে ঘুষ নাই, এমন একটা দেশ চাই যে দেশেতে সবাই সমান ধনী গরিব তফাৎ নাই। তাই নাকি? বৈষম্য বিরোধী গান এটা। এটা কি দিলে পাওয়া যাবে, মানে কিভাবে দেখবো? এটা হচ্ছে এবিসি মিডিয়াতে গিয়া ঢুকলে দেখা যাবে। এটা হচ্ছে আমরা একটা র‍্যাপ গান করছি, এটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষেই করছি আমরা, এবং ফুললি ছাত্র আন্দোলনের পক্ষে। কারণ আমরা ওই সময় আমি বলি, আমি যে সময় গানটা করছি ওই সময় কেউ দেশ নিয়ে কোনো কথা বলে না, সবাই বলছে আমার ভাই মরলো কেন, আমার ভাই গুলি খাইলো কেন। তো আমি তখন ডাইরেক্ট টার্নিং পয়েন্ট তুলছি যে এমন একটা দেশ চাই, মানে স্বপ্নের মানুষের চাওয়াটা কি, একটা সুন্দর দেশ চাইবে মানুষের, যেই দেশে কোনো চাকরির অভাব হবে না, সবাই স্বাবলম্বী থাকবে, সবাই চাকরি করবে, ব্যবসা করবে, এবং সবাই মন খোলা কথা বলতে পারবে, সে দেশে চাকরিতে কোনো ঘুষ লাগবে না, প্লাস হচ্ছে গিয়া আইনের দুর্নীতি থাকবে না, আইন সুন্দরভাবে আইনের গতিতে চলবে, প্রশাসনের গতিতে চলবে, এবার একজন ধনী একজন গরিব এর মধ্যে তফাৎ থাকবে না কোনো, মানুষ বললে সবাইকে মূল্যায়ন করা হবে। এই কথাগুলোকে তুলে ধরা হয়েছে। প্লাস হচ্ছে গিয়া ফার্স্টে ওপেনিংটা ছিল এইভাবে যে একটা মেয়ে কিছু একটা খাবে, বাবার কাছে আবদার করতেছে বাবা আমাকে এই জিনিসটা কিনে দাও। তো বাবার ওইরকম এখনো মানুষের যে অবস্থা, একটা বাপের যে ওইরকম অবস্থা নাই যে একটা মেয়েকে ক্যাডবেরি চকলেট কিনে দেবে, কারণ ওনার ওই টাকা দেয়া ওনার একদিনের খাবার হয়ে যায় ওর একটা ফ্যামিলির, সে ওই টাকা দেয়া ওই রকমের মানে আধিক্যতা নাই। তো যার কারণে বাবা হচ্ছে গিয়ে বলো চলো আরেকদিন কিনে দেবো, এটা নিয়ে বলে নিয়ে যায় অন্য দোকান, চার দোকানে গিয়ে কি করে 2 টাকা দামের একটা চকলেট কিনা দেয়। ওখান থেকে শুরু হয় যে মানে আমার ডায়লগ শুরু হয় যে বাবু তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? তখন আবার মেয়েটা বলে যে বাবা আমায় খুব বকেছে, কথা রাখিনি আমার। তখন আবার বাবারে বলি কি হয়েছে ভাইজান, বাবুকে কেন কাঁদান? তখন বাপে বলে হচ্ছে কি যেন ভাই, দেশের চাকরি নেওয়া বেকার, দরকার খুবই টাকার, এই মুহূর্তে বাচ্চা মেয়ের কত, এর মধ্যে বাচ্চা মেয়ের কত রকম আবদার। হ্যাঁ, এরপরে হচ্ছে আমার ডায়লগ না, এরপরে কি জানো? আচ্ছা এটা হচ্ছে তাদের শুনতে হবে, না শুনলে হচ্ছে বুঝতে পারবে না। একটা গল্প মানুষ মানুষের সাথে বলি না আমরা এরকম গল্প।
আকারে গানটাকে rap না, গানটা আমি শুনছি, খুবই সুন্দর একটা গান, দেশ নিয়ে গান, খুবই সুন্দর। মানে এটা কি এবিসিডি মানে ABC মিউজিকে Media গেলে মিউজিক ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবে। ও তাই নাকি? মানে এটা কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে ব্যাপারটা, যে মানুষ যখন দেশ নিয়ে একটা কথাও বলেনি তখন ওরা হচ্ছে দেশ নিয়ে কথা বলছে, প্লাস হচ্ছে এই যে মানে বাস্তব যে ইয়েটা সেটা হচ্ছে তারা তুলে ধরেছে। এই জিনিসটা আমার হচ্ছে অনেক ভালো লাগছে। আপনারা অবশ্যই অবশ্যই গানটা দেখেন, না দেখলে বুঝতে পারবেন না, কারণ ভাইয়ার মুখ থেকে শুনে যা বুঝতে পারলাম। আমি একটা নোট করি এখানে, এই যে আমার ওইখানে অনেকগুলো লাইন ছিল, যে লাইনগুলো আমি লিখছি এবং যেই লাইনগুলো সরকারকে ডাইরেক্ট অ্যাটাক করছে, ওই লাইনগুলো আমি বারবার লিখছি, বারবার মুছা দেয়া সংশোধনী লাইনগুলো দিছি। এই যে লাইনগুলো দিছি এগুলোও সরকার বিরোধী লাইন, বাট মানে ওইগুলো মুসলে আর গান থাকে না, বা ওইগুলো মুসলে আর মনের কথা লেখা হয় না, এই জন্য আমি ওগুলো মুছি না। আমি ভাবছি যে যাক, আমার যদি নিয়ে যায় ধরে নিয়ে যাক, নাকি ভাই বুঝছিলাম না, যদি ধরে নিয়ে যাবে নিয়ে যাক ভাই, সমস্যা নেই। হ্যাঁ, জেলে থাকি কদিন, খামু মানে কথা সরকার নিয়ে তো মাইর দিবে আর খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ, মানে মাইর খাইলাম 3 বেলা আর 5 বেলা ভাত খাইলাম, মানে উচিত কথা তো বলতে পারছে। উচিত কথা বললাম, এটাই আর কি। ওই যে পিকে সিনেমার মতো মনে করি, ইচ্ছে করে জেলে যাবো আমি খানে। কথার কথা আমি একজন হচ্ছে আমার জেনারেশন, সাপোজ আমার জেনারেশন, আমি হওয়ার পরের থেকে আমি হচ্ছে রাজনীতি যখন বুঝি যে রাজনীতি জিনিসটা কি, তখন দেখছি যে আমার জেনারেশনের ম্যাক্সিমাম ক্ষমতা তো আওয়ামী লীগের ছিল। আওয়ামী লীগের আধিপত্য থাকাকালীন অবস্থা আমার বাইরে ওঠা, আমার হচ্ছে কি বলে এখন হচ্ছে আমরা প্রবীণে পদার্পণ করছি। বাট আওয়ামী লীগের প্রতি সফট কর্নার থাকে, বাট সফট কর্নার থাকার পরেও যেই পয়েন্ট অফ ভিউটা মানে একটা প্রত্যেকটা মানুষের ভিতরে কাজ করছে, সেটা হচ্ছে বাক স্বাধীনতা প্লাস হচ্ছে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এইগুলা বিষয় নিয়ে না মানুষ ফেড আপ হয়ে গেছিল আসলে। কিন্তু এবং তাদের যে দুর্নীতিগুলা মানুষের চোখে পড়ে গেছিল। তো আসলে আল্লাহ তাআলা বলে না যে যেটা হচ্ছে আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো অহংকারের পতন খুব খারাপ ভাবেই হয়। তো এটা হচ্ছে আল্লাহ তাআলা দেখাই দিয়েছে যে আমি অহংকারের কখনো হচ্ছে ক্ষমা করি না, আর স্বৈরাচারের কখনো ক্ষমা করে না। স্বৈরাচার বলতে বলবো না, অহংকার অনেক বেশি হয়ে গেছিল। মানে বিষয় হচ্ছে বের হইলে জনগণ খুঁজে পাওয়া যেত না, সবই পাওয়া যেত আওয়ামী লীগ। কিন্তু এখন আবার সবাই পল্টি, এখন সবাই হয়ে গেছে বিএমপি। মানে বিএমপি না, বিষয়টা হচ্ছে এখন সবাই ছাত্র আন্দোলন, বিএমপি, এখন আবার আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না, মানে আর জনগণ খুঁজে পাওয়া যায় না। বিষয়টা হচ্ছে এখন এরকমের। বাট আমি চাই মন থেকে যে এরকম যেন না হয়, যে সরকার গঠন হয়েছে, সুন্দর একটা সরকার গঠন হয়েছে। প্লাস ডক্টর ইউনূস স্যার হচ্ছে যে কি ব্যক্তি একজন, ওনাকে মূল্যায়ন করার মতো বাংলাদেশে ওরকম মানুষের কারো হয়েছে কিনা আমি জানি না, এখনো মানুষের হয় না কারো। না, উনি এমন একজন মানুষ, ওনার যে সম্মান, উনি ক্ষমতায় আসার পর আমরা জানতে পারছি। কিন্তু ক্ষমতায় যখন আমাদের আরেকজন ছিলেন, তিনি এখন বর্তমানে নাই, উনি ওনার সম্মানটা দেয় নাই। এজন্য আমাদের যে এত বড় একটা সম্পদ ছিল, সেটা আমাদের বাংলাদেশের মানুষ আমরা জানতাম না। এই ক্ষমতায় আসার কারণে আমরা জানতে পারছি যে উনি কত মেধাবী, এবং ওনার কারণে আমরা কত সম্মান পেয়েছি, এই বাংলাদেশে কত সম্মান অর্জন করতে পেরেছি, সেটা উনি না আসলে আমরা জানতে পারতাম না। তো অসংখ্য ধন্যবাদ। আল্লাহ চাইলে সব পারে, করে দিছে যে যাকে সম্মান দেওয়া উচিত সেই সম্মানটা সে পাইছে, এবং আল্লাহ তাআলা দেখাই দিয়েছে যে আমি যাকে সম্মান দিব তাকে কেউ ঠেকাইতে পারবে না, আর আমি যার সম্মান নিব তারেও কেউ ঠেকাইতে পারবে না। রাত আর দিন পার্থক্য ভাই। আজকেও আমার কল্পনা মনে হয় যে এখন যে সরকারের অবস্থা বা এখন যে বাংলাদেশের অবস্থা, এটাকে আমার এখন কল্পনা মনে হয় যে আসলে এত দ্রুত, এত র্যাপিডলি হচ্ছে মানে চেঞ্জ সবকিছু। মানে আমি কথার কথা, আমি এখনো ঘুম থেকে উঠে হয়তো বা ভাবি যে আগের সরকারের যারা কমিটি ছিল বা দলীয় ছিল তারাই বহাল আছে, কিন্তু হঠাৎ করে আমরা চিন্তা করি না, এটা তো চেঞ্জ হয়ে গেছে কয়েকদিন আগেই, 5ই আগস্ট থেকেই তো চেঞ্জ এরিয়া শুরু হয়েছে। তো এখন তো সব নতুন সবকিছু। তো আল্লাহ তাআলা দেখাই দিয়েছে যে আমি চাইলে চোখের পলকের মধ্যে রাজাকে ধনী করে দিতে পারি, ধনীকে মানে আর হচ্ছে গরিবকে হচ্ছে আবার রাজা বানিয়ে দিতে পারি চোখের পলকের মধ্যে। আর পরবর্তী সরকার যারা আসবে বা পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড মানে কর্মবৃন্দ যারা আসবে, তারা প্লিজ এই বিষয়টা নোটিস রাখবেন মাথায় যে আল্লাহ তাআলা অ্যাটলিস্ট জনগণকে ভয় না করলেও ভাই আল্লাহ তাআলাকে ভয় করেন। কারণ আপনি কিছু করতেছেন সেটা জনগণ যদি দেখতেছে না, কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং দেখতেছেন আপনি কি করতেছেন না। বরং আপনি যেটা করবেন সেটা আল্লাহ তাআলাকে ভয় করে করেন, তাইলেই হচ্ছে হয়তোবা দেশটা ভালো হবে, ভালোর দিকে যাবে আমি আশা করি। এই বাংলাদেশটা আরো 10 থেকে 15 বছর আগে সুইজারল্যান্ড হইতো, কেন হয় না? এরকম আমাকে ডক্টর ইউনূস স্যারের মতো লোক
বাংলাদেশে অসংখ্য পরিমাণ ছিল, কিন্তু এই আমি বলি, গুণে গুণে তাদেরকে সরাই দেওয়া হয়েছে। আমি বলি ডক্টর ইউনূস স্যার তারা নাই। থাকলেই হবে না। ডক্টর ইউনূস স্যার তো আসছে মাত্র, সে পথ নিদর্শন দিবে, কিন্তু মাইনে যারা চলবে এরা তো আমরা জনগণ। আর আমরা জনগণ যদি লুটপাট বা চাঁদাবাজি, করাপশন প্লাস হচ্ছে গিয়ে ঘুষ দুর্নীতির মধ্যে লিপ্ত থাকি, তাহলে আমাদের হচ্ছে গিয়ে পরিবর্তন কোনো স্বয়ং আল্লাহ তাআলা নিজে এসে পরিবর্তন করতে পারবেন না, পরবর্তীতে গজব নাজিল করবেন। হ্যাঁ, এটা হচ্ছে একজন গিয়ে কমেন্ট করেছেন দ্রব্য মূল্যর দাম কমাইতে পারলে মনে করবো সরকার। তো ভাই এটা দ্রব্যমূল্যের মধ্যে বললেই কমানো যাবে না ভাই, এটা সবকিছু উপর অর্থনীতির উপর ডিপেন্ড করে। দ্রব্যমূল্যের উপর কথা, দ্রব্যমূল্য বললেই কমানো যায় নাকি? আপনি আপনার মতো ভাইবেন না, এটা জিনিসটা ভাবেন যে যেই পরিমাণ করাপশন হয়েছে, যেই পরিমাণ হচ্ছে গিয়ে লোন হয়েছে বাংলাদেশ সরকার, ওই লোন ঘাটতি কমানোর পরে এরপর যদি বিশ্ব রাজনীতিতে, বিশ্ব বাজারে যদি ডলারের দাম কমে, যদি ডিজেলের দাম কমে, যদি তেলের দাম কমে, তারপর হচ্ছে দ্রব্যমূল্যের মূল্য কমবে, এর আগে কমবে না ভাই। কারণ হচ্ছে গিয়ে তেল তো যুদ্ধ লেগা হচ্ছে গিয়ে ইয়াতে ইউক্রেনে, পশ্চিমা ওদিকে যুদ্ধ লেগা, তো তেলের দাম তখনই বেড়ে গেছে গা। আপনি যখন রান্না করবেন তেল দিয়ে, একটা প্রোডাক্ট করবেন হচ্ছে গিয়ে গ্যাস দিয়া, একটা প্রোডাক্ট করবেন ডিজেল দিয়া, ওই ডিজেলটা তো বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। তো আমার ডলারের দাম যখন, তখন তো বেশি, আর বেশির কারণে হচ্ছে তখন ওটার রেট তো বাড়ানো হয় তখন থেকে, যখন থেকে আপনার উৎপাদন খরচ নির্ধারণ করা হয়। তো এটা কমাবেন কেমনে? এটা বিশ্ব রাজনীতি থেকে বা বিশ্ব বাজার থেকে না কমলে ডলারের দাম বা অর্থনৈতিক প্রভাব, তা না হয় দ্রব্যমূল্য মানে দাম কখনোই নিয়ন্ত্রণ করা যাবে না। তো তবে আমরা এটা শিওর যে আমরা 50 বছর পিছিয়ে গেছিলাম, এবং ইনশাল্লাহ এই আমার নতুন বাংলাদেশ আসছে, এখন আশা করি 50 বছর লাগবে না। আমরা 50 বছর না, 50 বছর পিছিয়ে গেছিলাম আমরা, যে 50 বছর না, আমরা অলরেডি রানিং যে রোডে ছিলাম, ওই রোড থেকে আমরা হচ্ছে গিয়ে 10 বছর পরে গেছি। গেলাম। হ্যাঁ, সেটা তো ভাই আল্লাহ যারে চায় ধন সম্পদ দিতে পারে, আমার ধন সম্পদ কাইরাও নিতে পারে। কারণ এটা প্রমাণ মানে মোট দেখাইতেছে, কথা এটাই যে আল্লাহ তাআলা প্রমাণ দেখাইতেছে এখন। এরপরে যদি মানুষ সোজা না হয় যে আমার এই টাকা দিয়ে কি হয়, আমার ছেলেকে আমি আমেরিকায় পড়াশোনা করা দিয়েছি, আমার মেয়েকে আমেরিকায় পড়াশোনা করা দিয়েছি, আমার ছেলে শিক্ষিত, সে তার জীবন গড়ে নিতে পারবো, সারা জীবন সুন্দর মতো সুখে শান্তিতে চালাইতে পারবো। আমি আমার ব্যাংকে টাকা আছে, তাহলে আমার কি, আমার একটা বাড়ি আছে, আর আমার টাকার দরকার কি? আমি 2 দিন পর চলে যাব, আমার ছেলে থাকবে না ভাই, আপনি ছেলে তো ভবিষ্যৎ করে এই দিয়েছে। টাকা তো তুমি কবরে নিয়ে যেতে পারবে না। সেইটাই তো, তাহলে আমার সেটাই তো। কিসের জন্য আমার 12 বিঘা 20 বিঘা জমি রাখতে হবে লুকাইয়া, আমার বিদেশে বাড়ি করতে হবে, আমার অমুক জনারে মনে করেন অত টাকা, আমার বউর নামে করবো এত টাকা, কিসের দরকার? কারণ দুনিয়া 2 দিনের, আমি মানিক আজকে আছি, এখান থেকে বাইরে বেরোতে পারবো না, তার কোনো নিশ্চয়তা আছে? আমি প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করি। কারণ কি, কিছুক্ষণ পর মারা যাবো। জীবনের লাইফে কি করি না আমার ব্যক্তিগত বিষয়, আমি কি করি না করি আমার বিচার আল্লাহ করবে, কিন্তু আল্লাহকে ভয় পাই, ঠিক আছে? ভয় পাই। এখন আমার বিচার তো আপনি করার কেউ না, আমার বিচার আল্লাহ করবে। মানুষের বিচার করতে পারে না। মানুষের বিচার মানুষ করবে না, মানুষ বিচার আল্লাহ করবে। তো সুতরাং মনে করেন আল্লাহর পথে চলেন, আর হলো সঠিক নিয়মে চলেন, দেখবেন সবার জীবন সুন্দর হবে। আর মৃত্যুর কথা স্মরণ করেন, ঠিক আছে? কারো পিছনে লেগে থাকবেন না, কে কি করছে না করছে তার বিচার ওই একমাত্র উনি দেবে। আমি কি করছি না করছি, উনি কি করছে না করছে সেটার দিকে তাকায় কোনো লাভ নেই। যেই দলে আসুক না কেন, যাই হোক না কেন, সহিংসতা করেন না প্লিজ। কারো বাক স্বাধীনতা কায়রা নেন না। কথার কথা, এখন হচ্ছে গিয়া শেখ মুজিবুর রহমান আর হচ্ছে গিয়া শেখ হাসিনা, এরা একটা গালি হয়ে গেছে আমার মতে। মানে ভাই কথা কইলি, ভাই আপনি কি খালেদা জিয়ার আত্মীয় ছিলেন? মানে সরি, আপনি কি হচ্ছে গিয়ে শেখ হাসিনা আত্মীয় ছিলেন? বা আপনি শেখ মুজিবের কোনো গেলে আত্মীয় ছিলেন, চেলা ছিলেন? বা আপনি কি যুবদল করতেন? বা আপনি কি ছাত্রলীগ করতেন? বা আপনি, এটা বলা মানে একটা মানুষকে ছোট করা। আর ছোট করা মানে কি, তাহলে কি সবাই, যেই লোকটা ছাত্রলীগ করতো ওইরকম লোক আছে, যে লোক যুবদল করতো ওইরকম লোক আছে, যে লোক জামাত করতো ওইরকম, সবাই মিলাই হচ্ছে কিন্তু চাইছে দেখা হইছে, আর নাহলে কিন্তু হইতো না ভাই। তো এই বিষয়টা হচ্ছে গিয়ে হয়তো কেউ প্রকাশ্যে বলতে পারছে, কেউ প্রকাশ্যে বলতে পারে না। যা বলতে পারে না এই জন্য যে হচ্ছে গিয়ে তাকে ছোট করে কথা বলা হবে, মানে বলবে সবাই, এটা আসলে খুবই কষ্টদায়ক। এটা আসলে সভ্যতার পরিচয় না, বা হচ্ছে গিয়ে একজন ভালো মানুষের পরিচয় না। আমি বলবো যে ক্ষমা মহত্বের গুণ। ক্ষমা করেন, যারা পারে না তারা পারে না, বাট আমাদের সাথে বা আমরা যারা এগুলো জড়িত ছিলাম, যেইভাবে মানে ছিলাম, আমাদের সাথে যারা কথায় সায় দিছে, তারা যদি আমাদের সাথে এখন এসে মিশে, তাহলে আমরা তাদের ওয়েলকাম করবো, আরও ভালোভাবে আমাদেরকে প্রমাণ করবো যে আমরা কতটা মানে হেল্পফুল মানুষের জন্য, বা এখনকার জেনারেশন জি বা যাই বলি না কেন, এখনকার সরকার কতটা হেল্পফুল মানুষের জন্য, এই জিনিসটাকে প্রমাণ করতে হবে। কাউকে আক্রমণ না করে, কাউকে মানে মনে কষ্ট না দেওয়া, কাউকে আর উপরে হিট না করা।
সেটাই মনে করেন এখন আমরাই গর্ব বাংলাদেশ। সেটাই। আমরা যদি মনে করেন এখন সরকারের উপরে চাপ দেই তাহলে সেটা বোকামি, কারণ তারা আসছে নতুন। এখন আমরা যদি হেল্প না করি, আমরা যদি মনে করেন সবার সাথে না মিশে কাজ করি, তাহলে কি হবে? আমরা যদি খোঁচা মারি যে দাম কম না কেন, এটা করলো না কেন, ওইটা করলো না কেন, রাস্তাঘাট পরিষ্কার করে না, আস্তে আস্তে ইনশাল্লাহ সবে, কারণ এখন পাচার হবে না ওইরকম মনে করেন মোটা অঙ্কের টাকা। আর কেউ 50 বিঘা 20 বিঘা জমি কথা হবে না। একটাই যে ভাই চাকরি নিমু কিন্তু কোনো ঘুষ দিব না, প্লাস আপনার হচ্ছে গা কারো মানে কোনো দুর্নীতি করার ইন্টেনশন রাখবো না, প্লাস হচ্ছে গা স্কুলে ভর্তি করার ক্ষেত্রে কিন্তু ঘুষ ছিল। একটা ভালো একটা সরকারি স্কুলে মানে ভর্তি হতে গেলেও একটা বাচ্চার জন্য 50,000, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা সেটা জায়গা সেটা তো আছে, যেটা ঘুষ ছিল। তো ঘুষের ভিতর তো জাতি মানে একটা সন্তান যখন জন্ম নেয় তখনই সে ঘুষের মধ্যে পাড়া দিয়ে জন্ম নেয়, তাহলে সে হচ্ছে গিয়ে আপনার ঘুষ বড় হলে খাবে না কেন, করাপশন করবে না কেন? তো মানুষ যখন ওটা বাদ দিতে পারবে, স্কুল জীবন যখন শুরু করে কেন ভালো শিক্ষা নেওয়ার জন্য, তো ওইখানে যখন তার বাপ মা তার 2 লাখ টাকা ঘুষ দেয়া ওই স্কুলে ঢুকায় দেয়, তার মানে কি তাকে ঘুষ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছে তার জন্মের পরে যখন শিক্ষাদান শুরু করতেছে তখন থেকেই। প্লাস ওর বাপে কথা অনেকের বাপ মা আছে যারা ঘুষ খায়া সন্তানকে পালতেছে, তার মানে কি ওই সন্তান পেটে আসার আগের থেকে সে ঘুষ খাইতেছে এবং সন্তানকে উদ্বুদ্ধ করতেছে তুইও ঘুষ খাবি। ঘুষ কেমনে বাদ হবে? ঘুষ বাদ হইতে হলে আগে নিজের রক্ত থেকে ঘুষটা বাদ দিয়ে দিতে হবে, নিজের মাইন্ড থেকে বাদ দিতে হবে। ঘুষ বলতে কিছু নাই, আমি যেটা লিগাল এটাই আমার অধিকার, আমাকে আদায় করে নিতে হবে। আমি কারো হচ্ছে গা জুলুম মানবো না, কারো উপরে জুলুম করবো না, ন্যায় যেটা এটাই করবো। জাস্ট এইভাবে চললেই দেশ হয়তো ভালোর দিকে যেতে পারে, নাহলে হবে না। আর একটা জিনিস এই ছাত্র সমাজ কাজ করছে সেটা হয়েছে গিয়া যে মনে করেন এই বাংলাদেশে যত মাস্টার আছে, মানে কিছু মাস্টার আছে যারা মনে করেন কিছু মেয়েকে ফাঁদে ফেলাইতো, বন্দি করতো, যে মনে করেন অসামাজিক কাজে জড়াই ফেলতো। তবে এই মাস্টারগুলো আর কোনোদিন সাহস পাবে না, কারণ এ থেকেও মনে করেন ছাত্রীরা বেঁচে গেছে। কারণ ওই মাস্টারের বাপের ক্ষমতাই নেই এখন মনে করেন একটা ছাত্রীর কথা বলার, কারণ ছাত্ররাই দেশ চালাইতেছে। ঠিক আছে, তো আশা করি এটাও কিন্তু ভালো একটা দিক, কারণ এখন ছাত্ররা পড়াশোনা করতে হবে, ঘুষও লাগবে না, কারো বাজে কোনো মাস্টারের বাজে কথাও শুনতে হইবে না, কারণ বলতেই পারবে না, ওর সাহসই নাই, এটাও বন্ধ হয়ে গেছে। তা আস্তে আস্তে মনে করেন এখন যদি মনে করেন কোনো রাস্তাঘাটে কোনো সন্ত্রাসী বা কোনো ঝাঁদাবাজি মনে করেন বেয়াদবি করে, আর রাস্তাঘাটে সবসময় ছাত্ররা থাকে, আপনার হাটে থাকে, ছাত্ররা কোথায় নাই, আপনি যেখানে অন্যায় সেখানেই ছাত্ররা নামে পড়বে। আর আমি মনে করি যে ছাত্ররা সব জায়গায় আছে, আর কোনো লোক ওই ধরনের ব্যবহারও করতে হবে না, কারণ ওই মনে করবে কি যে আমার পিছনে মনে ছাত্র আছে, শুনে ফেলাবে, ওই কারণে মনে করেন ওই বেয়াদবি করতে হবে। তো এরকম যদি থাকে ইনশাল্লাহ বাংলাদেশটা অনেক সুন্দর হবে, আমরা নেক্সটে সুইজারল্যান্ড হবে ইনশাআল্লাহ। আমরা চাবো যে নেক্সটে হচ্ছে গিয়া মানে আমাদের আশেপাশে আমাদেরকে ফলো করে মানুষ যে বাংলাদেশ দেখো, বাংলাদেশ কত সুন্দর, হ্যাঁ কত ভালো পর্যায়ে আছে, যেটা সবাই চাইলে সম্ভব ঘুরে দাঁড়ানো। তবে একটা নিয়ম করা দরকার, সেটা হয়েছে আমি এই ব্যক্তি একটা চিপস খাবো, চিপসের প্যাকেটটা জানি আমি জানি এটা জানি আমি ডাস্টবিনে ফেলাইতে পারি, আমার জানি মনে হয় না যে আমি উষ্টা মাইরে রাস্তায় ফেলাই দেবো, কারণ এমন একটা নিয়ম করেন যে আমার মনে হয় যে না আমি এটা ফেলাবো না রাস্তায়, আমি ডাস্টবিনে ফেলাবো। তো এরকম একটা নিয়ম করে দেন, নিয়ম করলে সব ঠিক, নিজে ভালো জগৎ ভালো। আগে নিজেদের ঠিক হতে হবে, তারপর হচ্ছে আমরা অন্যকে বলতে পারবো। আগে নিজেদের হচ্ছে ঠিক করতে হবে। আমি আমার রাস্তায় থুতু ফেলাই, তো আমি 10 হাত দূরে যাই ফেলাই, কারণ জানি যে এই জায়গায় থুতু ফেলাইলে মানুষ দেখবে, খারাপ মনে করতে হবে যে যদি নাগরিক যদি করাপশন করে, যদি হচ্ছে এখানে সেখানে আইন শৃঙ্খলা ভঙ্গ করে, তার মেশিন কেটে নেবে সরকার। ও তার মেশিন কেটে দেওয়া হইব, ভয়ে মনে করেন কামে না। তবে ওই যে আপু কালকে উনি কাজটা ঠিক করছে, উনি মনে করেন সঠিক কাজ করছে, মনে করেন আপনার একটা মেয়ের অভদ্র পরিচয় দিয়েছে, অশিক্ষিত, ও মনে করেন একটা বিচার করছে যে আমরা যেটা চাই সেই বিচারটা করছে, জনগণের সামনে 10 মিনিটে মারবো, কিন্তু আমি বলি 2023 সালে বিচারটা কেন চাইলো না? ঠিক আছে চায় না, বুঝলাম, ছাত্রলীগের তার বাসায় কেন ডাকে নিল ওই ছেলেকে? তাহলে ওই ছেলে খারাপ হলে ছেলে ডাকে কেন নিল? এখন ওটা হচ্ছে কি এখন ও ক্ষমতা আছে, ক্ষমতাটা কাজে লাগাইছে। ঠিক আছে, কথা ভাই, যে কোনো সেক্টরে আশেপাশে ছাত্র না থাক, পুলিশ না থাক, আমাদের
অন্যায়ের প্রতিবাদ করতে হবে, যে যে যার জায়গা থেকে। সেটাই। কিন্তু আমি মনে করবো আপনার সম্মানটা আপনি নিজে হারাইছেন। কথাটা বলতে হবে, অসহায় পাশে ভয় দাঁড়াতে পাওয়া হবে। যাবে না। আপনি যদি এইটাই দেখেন যে ঠিক। প্রশাসনের কেউ অন্যায় করতেছে, আপনার আশেপাশে সাপোর্টের কারণে আপনি অন্যায়ের আগে প্রতিবাদটা করেন। আপনি দেখলে আপনার সাথে উৎসাহিত হয়ে আরেকজন প্রতিবাদ করবে। আমি আস্তে আমার আস্তে নিজের সবার মধ্যে আমার এই যে একটা আমার ভয় ওয়াইফরে আমি তৈরি নিজে বলছি যে এই আপুটার একটা ভালোটা দায়িত্ব দেওয়া হোক, যে কোন উনিও আপুরে? দেশের জন্য অনেক ও। কিছু করছে, অনেক শিখলেছে। আমি নিজে করছি আগে, আমি যখন দেখছি যে আপনি মনে করেন দ্রব্যমূল্য না এই দাম এরিয়া নিয়ন্ত্রণ করতেছেন, আমি দেখে খুশি হয়েছি যাক মহিলাটা একটা ভালো পথ দিছে। হ্যাঁ। কিন্তু আপনার এই যে কালকের ব্যবহারের জন্য কত ভালো কাজ করবেন, মানে তুমি আমার বলবেন একটা খারাপ কাজ করলে এটা সব ওইটা হয়, একদম সারা এত জীবন ভালো মনে কাজ থাকবে। করছেন, এখন কিন্তু ওই মনে করেন আপনি নিয়ে বাজে বাজে কমেন্ট করছে, বাজে বাজে ছবি ছাড়তেছে, আপনাকে নিয়ে বাজে বাজে কমেন্ট করা হয়েছে। তবে এটা নিজের কাছে আপনার কাছে হয়তো খারাপ লাগে না, ওইদিনকে কিন্তু দেখছি ভাই, এই যে আমাদের কাছে খারাপ আমি লাগে। যেটা সেই ভিডিও করতে দেখছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আজকের লাইভটা হচ্ছে এই পর্যন্তই। অনেক আড্ডা হয়ে গেল, অনেক কথা হয়ে গেল। আমাদের কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর যদি হচ্ছে কোনো লাইভটা ভুল বেশি হয়ে বেশি থাকে করে শেয়ার জানাবেন, করবেন। কমেন্ট করবেন যেটা ভুল হয়েছে, কথাটা বলা হ্যাঁ। ঠিক হয় নাই, শুরু করা যাবে না আজকে। আমি লাইভ ডিলিট করে দেব। ওকে, তাহলে আজকের মতো রাখছি। আল্লাহ।